তো এখানে আপনারা একটি গঠনতন্ত্র দেখতে পাচ্ছেন, যেটি স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন নামক একটি প্রতিষ্ঠানের। তো চলুন দেখি এই স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের গঠনতন্ত্রে কোন কোন তথ্যগুলো আছে। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে ক নম্বরে আছে এই সোসাইটির নাম। এখানে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন এটির ইংরেজি নামও দেওয়া আছে। এর পরবর্তীতে খ নম্বরে দেখতে পাচ্ছেন সোসাইটির রেজিস্টার্ড কার্যালয়ের ঠিকানাটি দেওয়া আছে। এর পরবর্তীতে কার্যক্রমের আওতাভুক্ত এলাকা, এই সংগঠন সমগ্র বাংলাদেশে কার্যক্রম করবে সেটি এখানে লেখা আছে। এরপরে প্রাতিষ্ঠানিক অবস্থা, অর্থাৎ এই সংগঠনের প্রাতিষ্ঠানিক অবস্থা হচ্ছে ইহা একটি স্বেচ্ছাসেবী, বেসরকারি, অরাজনৈতিক, অলাভজনক ও দাতব্য প্রতিষ্ঠান। এরপরে লক্ষ্য ও উদ্দেশ্য, এখানে এই সংগঠনের বেশ কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। এর মধ্যে এক নম্বরে দেখতে পাচ্ছেন দরিদ্র মানুষের মধ্যে যে কোনো প্রকার জনহিতকর বা দাতব্য কার্যক্রম পরিচালনা করা। দ্বিতীয়টি হচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা প্রতিষ্ঠা করে সাহিত্য, কলা ও বিজ্ঞান শিক্ষার কার্যক্রম গ্রহণ করা। তৃতীয়টি দেখতে পাচ্ছেন অশিক্ষিত ও অর্ধশিক্ষিত মানব গোষ্ঠীর উন্নত পদ্ধতিতে শিক্ষামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া বা গ্রহণ করা। এরপরে 4 নম্বরটি হচ্ছে জনসাধারণকে বা দরিদ্র জনগোষ্ঠীকে তাদের হিতকর কার্যক্রম সম্পর্কে অবহিত করা। এরপরে 5মটি দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে পাঠাগার বা পাঠ কক্ষ প্রতিষ্ঠা করে পাঠ অভ্যাস গড়ে তোলার ব্যাপারে সচেতন করা। 6 নম্বরটি দেখতে পাচ্ছেন প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য সেবা কর্মসূচি বাস্তবায়ন করা, HIV/AIDS সহ বিভিন্ন যৌনবাহিত রোগ সম্পর্কে সচেতন সৃষ্টি করা। এগুলো এই প্রতিষ্ঠান করবে। 7মটি দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পায়নিষ্কাশন কর্মসূচি বাস্তবায়ন করা। এরপরে 8 নম্বরটি দেখতে পাচ্ছেন মাদক বিরোধী আন্দোলন গড়ে তোলা ও মাদকাসক্ত ও অ্যাসিড দগ্ধদের পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা ইত্যাদি বিভিন্ন ধরনের কার্যক্রম এই সংগঠন করবে। সে সমস্ত কার্যক্রমগুলো এখানে পুরো বিস্তারিতভাবে দেওয়া আছে। পরবর্তীতে সোসাইটির আয় উহার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ব্যয় করা হবে। উহার আয় সদস্যদের মধ্যে লাভ বা বোনাস, বেতন ভাতা, সম্মানী, পকেট মানি বা অন্য কোনো আকারে বন্টন করা যাবে না। এর পরবর্তীতে সোসাইটির নির্বাহী পরিষদ, অর্থাৎ কারা বর্তমানে এই সোসাইটির পরিচালক পর্ষদ হিসেবে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানটি 7 সদস্য বিশিষ্ট। এখানে নাদিম হাসান, উনি সভাপতি পদে আছে। তারপরে মোহাম্মদ রায়হান, উনি সম্পাদক হিসেবে আছে। আজিমউদ্দিন কোষাধ্যক্ষ এবং অন্যান্য আরো 4 জন সদস্য যারা শুধুমাত্র সদস্য পদে আছে। এবং দ্বিতীয় পার্টে এই সংগঠনটি কিভাবে পরিচালিত হবে সেই তথ্যগুলো থাকবে। এটিকে নরমালি গঠনতন্ত্র বলে। তো এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছেন সোসাইটির সদস্য পদ লাভের যোগ্যতা, অর্থাৎ কারা এই সংগঠন বা সোসাইটিতে সদস্য হিসেবে যোগ্য হবে। কেবলমাত্র বাংলাদেশি নাগরিক এবং এই সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য সমূহের সাথে একমত পোষণকারী সকল পেশার নাগরিক, সর্বনিম্ন 18 থেকে 60 বছর পর্যন্ত, বাস্তব জীবনে সৎ চরিত্রবান, নৈতিক গুণসম্পন্ন, সুস্থ মস্তিষ্ক, যে কোনো ব্যাপারে বিচার বিশ্লেষণ, ভালো মন্দ প্রমাণের সিদ্ধান্ত দেবার মতো বুদ্ধিমান, ঝুঁকি নেবার মতো সাহসী, কাজের ঐকান্তিকতা, নিষ্ঠাবান ও যোগ্য ব্যক্তি ইচ্ছা করলে চেয়ারম্যানের বরাবর সদস্য পদের জন্য আবেদন করতে পারবে। তবে রাষ্ট্রদ্রোহী ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য কোনো ব্যক্তি সোসাইটির সদস্য হতে পারবেন না। তাহলে এই যে প্রথম আমরা 7 জনের তথ্য দেখলাম, এরা হচ্ছে এই সংগঠনের পরিচালক পর্ষদ, অর্থাৎ যারা এই সংগঠনকে পরিচালনা করবে। আর এই সদস্য কারা? যারা এই সংগঠনের দেখা যাচ্ছে যে এই সংগঠনের কাজকে আরো বেগবান করার জন্য সদস্য হিসাবে তারা শুধুমাত্র এই সংগঠনের সাথে থাকবে। তো এই সমস্ত সদস্যরা কিভাবে এই সংগঠনে যুক্ত হতে পারবে তাদের কন্ডিশনগুলো এখানে দেওয়া আছে। এর পরবর্তীতে সোসাইটির সদস্য পদ লাভের পদ্ধতি। এখানে এই সংগঠনের সাথে যদি যুক্ত হতে চায় সেক্ষেত্রে সদস্য কিভাবে নিবে। অত্র ফাউন্ডেশনে ভর্তি ইচ্ছুক ব্যক্তিকে কমপক্ষে 2 জন সদস্যের সুপারিশ সহ ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত আবেদন পত্রের মাধ্যমে চেয়ারম্যানের নিকট আবেদন করতে হবে। ভর্তি ফি 50 টাকা এবং বার্ষিক চাঁদা 100 টাকা। তার পরবর্তীতে সোসাইটির চেয়ারম্যান জমাকৃত সকল ধরনের সদস্যের আবেদনপত্র পরীক্ষা নিরীক্ষা করে কার্যনির্বাহী পরিষদের কর্তৃক অনুমোদনের জন্য পেশ করবেন এবং অনুমোদন সাপেক্ষে সদস্য খাতায় লিপিবদ্ধ হবেন। সুতরাং এটা হচ্ছে প্রসিডিউর। তাদের প্রথমটা দেখলাম তাদের যোগ্যতা, এবং দ্বিতীয়টিতে তারা কোন প্রসিডিউরে সদস্য পদ পাবে সেটি এখানে দেওয়া আছে। সোসাইটির সদস্যদের শ্রেণী বিভাগ, এখন যারা সদস্য হবে তাদের 4 শ্রেণীতে বিভক্ত করা আছে। প্রথমটি হচ্ছে সাধারণ সদস্য, দ্বিতীয়টি হচ্ছে প্রতিষ্ঠাতা সদস্য, তৃতীয়টি হচ্ছে দাতা সদস্য, চতুর্থটি আজীবন সদস্য। তাহলে
কারা সাধারণ সদস্য হবে? বর্ণিত শর্তাবলী সাপেক্ষে সদস্যপদ লাভের জন্য বিবেচিত যে কোনো সদস্য ভর্তি ফি 50 টাকা এবং বার্ষিক ছাতা 100 টাকা প্রদান করে সদস্য হতে পারবেন। এরা হচ্ছে সাধারণ সদস্য। আর প্রতিষ্ঠাতা সদস্য যাদের সার্বিক সহযোগিতা ও সাক্ষ্যদানে অর্থ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, যে 7 জনের কথা বললাম পূর্বেই, তারা সকলেই প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গণ্য হবেন। উক্ত সদস্যগণ সোসাইটির সাধারণ সভায় উপস্থিত থাকতে এবং ভোটাধিকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এবং তাহারা সর্বোচ্চ পরিষদের সদস্য হিসেবে গণ্য হবে। এর পরবর্তীতে দাতা সদস্য কারা হবে? যিনি সর্বনিম্ন 5,000 টাকা থেকে 10,000 টাকা বা সমপরিমাণ কোনো বস্তু সোসাইটিতে দান করবেন, তিনি দাতা সদস্য হিসেবে গণ্য হবেন। এরপরে আজীবন সদস্য। কোনো সদস্য এককালীন 50,000 টাকা বা এর সমপরিমাণ মূল্যের সম্পদ প্রদান করেন, তাহলে তাকে সোসাইটির আজীবন সদস্য বলে গণ্য করা হবে। তবে কার্যনির্বাহী পরিষদের 3/2 ভাগ সদস্যের অনুমোদন থাকতে হবে। তো এটি হচ্ছে আজীবন সদস্য হওয়ার প্রক্রিয়া। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন সোসাইটির সদস্য পদ বাতিল, শূন্য পদ পূরণ ও পুনর্বহাল কিভাবে করা হবে সেই তথ্যগুলি এখানে দেওয়া আছে। যেমন সদস্য পদ লাভের শর্তাবলী নিরিখে কার্যনির্বাহী পরিষদ যার সম্পর্কে এই ফাউন্ডেশনটির সদস্য থাকার যোগ্য নন বলে সিদ্ধান্ত নেবেন, তিনি সদস্যপদ হারাবেন। কোনো কার্যনির্বাহী পরিষদের সদস্য পরপর 3টি সভায় যুক্তিসঙ্গত কারণ ব্যতীত অনুপস্থিত থাকলে কার্যনির্বাহী পরিষদ ইচ্ছা করলে তার সদস্যপদ বাতিল বলে গণ্য করতে পারবেন। তৃতীয়টি হচ্ছে, যদি কোনো সদস্য ইচ্ছাকৃতভাবে পদত্যাগ করেন, সেক্ষেত্রেও তার সদস্যপদ বাতিল হবে। এরপরে অত্র সোসাইটির সংবিধান অমান্য করলে তার সদস্যপদ বাতিল হবে। তারপরে সোসাইটির শৃঙ্খলা ও স্বার্থের পরিপন্থী কোনো কাজ করলে তার সদস্যপদ বাতিল হবে। সদস্য পদ প্রাপ্তির পর 2 বছর চাঁদা বাকি থাকলে তার সদস্যপদ বাতিল হবে। তারপরে চরিত্রহীন নেশাগ্রস্ত কোনো ব্যক্তি সমাজবিরোধী রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকলে, মস্তিষ্ক বিকৃতি ঘটলে, আর্থিক অসঙ্গতি দেখা দিলে বা মৃত্যু হলে তার সদস্যপদ বাতিল হবে। তারপরে শূন্য পদ কিভাবে পূরণ হবে? কার্যনির্বাহী পরিষদের কোনো সদস্য পদ শূন্য হলে কার্যনির্বাহী পরিষদের সম্মতিক্রমে ওই শূন্যপদ পূরণ করা হবে। অর্থাৎ এটি কিন্তু কার্যনির্বাহী পরিষদের ক্ষেত্রে বলা আছে, সাধারণ সদস্য পদের ক্ষেত্রে না। তারপরে সদস্যপদ পুনর্বহাল, অর্থাৎ কাউকে বাতিল করা হয়েছে তার সদস্যপদ আবার কিভাবে ফিরিয়ে নেওয়া আনা হবে। যে কারণে সদস্যের সদস্যপদ বাতিল হয়েছে তাকে উপযুক্ত কারণ দর্শায় সদস্যপদ পুনর্বহালের জন্য ভাইস চেয়ারম্যানের নিকট আবেদন করতে পারবেন। পরে কার্যনির্বাহী পরিষদ বিবেচনাক্রমে সদস্যপদ পুনরায় বহাল করা যেতে পারে। এর পরবর্তীতে পঞ্চমটি হচ্ছে সদস্যদের অধিকার ও সুবিধা, অর্থাৎ সদস্যরা কি ধরনের সুবিধা পাবে বা কি কি অধিকার ভোগ করবে সেগুলো এখানে বর্ণনা দেওয়া আছে। যে প্রতিষ্ঠাতা পরিষদের সদস্য সহ অন্যান্য যে কোনো সদস্যের ভোটাধিকার থাকবে, অর্থাৎ তারা ভোট প্রদান করতে পারবে, এগুলো বলা আছে। একই সাথে কার্যনির্বাহী পরিষদ সিদ্ধান্ত সাপেক্ষে আজীবন সদস্য দাতা সংস্থার উন্নয়ন ও বৃহত্তর স্বার্থে পরামর্শ দান করবেন। এর পরবর্তীতে 6 নম্বরটি দেখতে পাচ্ছেন সোসাইটির তহবিল, অর্থাৎ আয় ব্যয় কোথায় থেকে আসবে। আয় কোথায় থেকে আসবে? সদস্যদের ভর্তি ফি, চাঁদা ও দান থেকে, শুভাকাঙ্ক্ষীদের দান থেকে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, কল্যাণমূলক সোসাইটি, দেশি বিদেশি দাতা সংস্থার দান, অনুদান, এগুলো থেকে এই সংগঠন আয় করবে। আর ব্যয় কোথায় কোথায় করবে? যে অফিস ভাড়া, টেলিফোন, ইন্টারনেট, ফ্যাক্স, কারেন্ট বিল পরিশোধ বাবদ, আসবাবপত্র ক্রয় বাবদ, কর্মচারীদের বেতন ভাতা বাবদ, পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য সদস্য ও কর্মচারীদের দেশ বিদেশ প্রশিক্ষণ বাবদ, প্রকল্প খাতে ব্যয় বাবদ, তারপর সোসাইটি পরিচালনার বিভিন্ন ব্যয় বাবদ, প্রকল্পের কার্যক্রম পরিদর্শনার্থে যানবাহন ক্রয় খাতে ব্যয় বাবদ, আরো অনেকগুলো ব্যয় আছে বা এই সোসাইটির যে সমস্ত লক্ষ্য উদ্দেশ্য আছে সেগুলো বাস্তবায়ন বাবদ এই সমস্ত খরচগুলো ব্যয় করা হবে। তো এরপরে 7 নম্বরটি হচ্ছে সাংগঠনিক কাঠামো। এই সোসাইটি পরিচালনার জন্য 3টি সাংগঠনিক কাঠামো বা পরিষদ থাকবে। এর মধ্যে প্রথমটি হচ্ছে কার্যনির্বাহী পরিষদ, দ্বিতীয়টি হচ্ছে উপদেষ্টা পরিষদ, তৃতীয়টি হচ্ছে সাধারণ পরিষদ। তো কার্যনির্বাহী পরিষদ অর্থাৎ যারা এই প্রতিষ্ঠানের সংগঠনের জন্য কাজ করবে, বেসিক্যালি যারা যারা প্রতিষ্ঠাতা সদস্যগণ 7 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ মনোনীত করবেন। এর মধ্যে একজন সভাপতি থাকবেন, একজন সম্পাদক থাকবেন, একজন কোষাধ্যক্ষ থাকবেন এবং 4 জন সদস্য থাকবেন। টোটাল 7 জন সদস্য যারা কার্যনির্বাহী পরিষদে থাকবে। আর উপদেষ্টা পরিষদ কিভাবে হবে? কার্যনির্বাহী পরিষদ সমাজের সম্মানিত ব্যক্তিবর্গের বা বিশেষজ্ঞদের নিয়ে 5 থেকে 7 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করবে, যাতে যে কোনো লক্ষ্য বাস্তবায়ন করা যায়। দ্বিতীয়টি হচ্ছে এভাবে আরো উপদেষ্টা পরিষদ কিভাবে গঠিত হবে সেগুলো সম্পর্কে এখানে বর্ণনা দেওয়া আছে। আর সাধারণ পরিষদ, এই পরিষদের সংস্থার সাধারণ সদস্যদের দ্বারা গঠিত হবে সাধারণ পরিষদ। এই পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে বা গোপন ভোট বা মনোনয়নের মাধ্যমে এই কার্যকরী পরিষদ যারা থাকবে তারা এই সাধারণ পরিষদ গঠন করবে।
এরপর 8 নম্বরটি দেখতে পাচ্ছেন সর্বোচ্চ পরিষদ। অত্র সোসাইটির গঠনকল্পে প্রতিষ্ঠাতা সদস্যগণ ভুক্ত সোসাইটির সর্বোচ্চ পরিষদের সদস্য হিসাবে পরিগণিত হবেন। অত্র সোসাইটি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার তাদের থাকবে। তো এগুলো হচ্ছে এর পরবর্তীতে 9 নম্বরটি দেখতে পাচ্ছেন প্রশাসনিক ব্যবস্থা, অর্থাৎ কার্যনির্বাহী পরিষদের ক্ষমতা এবং দায়িত্ব কি থাকবে সেটি এখানে বলা আছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে কার্যনির্বাহী পরিষদ হচ্ছে 7 সদস্য বিশিষ্ট হবে। তো এই কার্যনির্বাহী পরিষদ কি কি ক্ষমতা পাবে বা তাদের কাজ কি হবে। কার্যনির্বাহী পরিষদ সোসাইটির যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। কার্যনির্বাহী পরিষদের মেয়াদকাল হবে 3 বছর। সোসাইটির যাবতীয় আয় ব্যয় হিসাব রক্ষণ সহ সকল প্রকার খাতাপত্র এই পরিষদের তত্ত্বাবধানে কাজ করবেন। তারপরে সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই পরিষদ বার্ষিক কর্ম পরিকল্পনা বাজেট প্রণয়ন করে সাধারণ সভায় তা অনুমোদন করে নেবেন। তার পরবর্তীতে সোসাইটির প্রয়োজনীয় খরচের অনুমোদন করবেন। বিশেষ কার্য সম্পাদনের জন্য কমিটি গঠন করবেন বা উপদেষ্টা পরিষদ গঠন করবেন। এরপরে এই সোসাইটির তহবিল ও সম্পদ সংগ্রহের জন্য যে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় লিজ ইত্যাদির মাধ্যমে মালিকানা গ্রহণ করতে পারবেন এবং উক্ত সম্পদের উন্নয়ন বন্ধক ব্যবহার ও পরিবর্তন করতে পারবেন। এরপরে অন্য কোনো সোসাইটির কাজে সম্ভাব্য সহযোগিতা প্রদান তথা যৌথভাবে কর্মপরিকল্পনার মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন করতে পারবেন। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন দেশি বিদেশি সরকারি বেসরকারি দাতা সংস্থার হতে অনুদান গ্রহণ করতে পারবেন ইত্যাদি কার্যক্রমগুলো। অনেক কার্যক্রম আছে যেগুলো এই কমিটি কার্যনির্বাহী কমিটি করে থাকে বা তাদের ক্ষমতা হিসেবে গণ্য হবে। তো এরপরে 11 নম্বরটি দেখতে পাচ্ছেন এই ফাউন্ডেশনের যে সভাপতি হবে তার কার্যক্রম কি হবে বা তার ক্ষমতা কি থাকবে সেগুলো এখানে বলা আছে যে তিনি সোসাইটির অন্যতম প্রধান সম্মানিত ব্যক্তি হবেন। তিনি সোসাইটির প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন। সোসাইটির উন্নতি সাধন সহ তার প্রধান কর্তব্য হবে তিনি সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের সবাই সভাপতিত্ব করবেন ইত্যাদি তথ্য এগুলো আছে। তিনি সোসাইটির গঠনতান্ত্রিক প্রধান হিসাবে থাকবেন। তারপরে সোসাইটির সকল কার্যাবলী তদারকি করবেন, পরামর্শ প্রদান করবেন, সোসাইটির ভাবমূর্তি রক্ষার্থে সর্বদা তৎপরতা দেখাবেন বা থাকবেন। তারপর সকল প্রকার বিল বাউচার লেনদেন সংক্রান্ত কাগজপত্র তিনি বা তার মনোনীত ব্যক্তি যে কোনো সময় পরীক্ষা নিরীক্ষা করে অনুমোদন দিবেন বা মতামত পেশ করবেন। তার পরবর্তীতে তিনি সোসাইটির প্রধান কার্যনির্বাহী বা নির্বাহী সদস্য হিসাবে সর্বময় ক্ষমতার অধিকারী হবেন ইত্যাদি বিভিন্ন তথ্যগুলো এখানে দেখা যাচ্ছে যে এই চেয়ারম্যান তিনি ভোগ করবেন। এর পরবর্তীতে সেক্রেটারি অর্থাৎ যিনি সাধারণ সম্পাদক তার কি কি কার্যক্রম দেখুন। সোসাইটির সার্বিক উন্নয়নে সর্বদাই কার্যনির্বাহী পরিষদের কার্যনির্বাহী সদস্য হিসাবে সকল সদস্যবৃন্দের সাথে যোগাযোগ আলাপ আলোচনা এবং পরামর্শ বজায় রাখবেন। দ্বিতীয়টি হচ্ছে প্রশাসন প্রকল্প তৈরি বাজেট তৈরির কার্যক্রম বাস্তবায়ন মূল্যায়নের সর্বদা সহায়তা করবেন। সকল ধরনের সভায় কার্য বিবরণী লিপিবদ্ধ করবেন ও বিতরণের ব্যবস্থা করবেন। এরপরে সদস্য তালিকায় সঠিক সদস্যভুক্তি লিপিবদ্ধ করবেন। এরপরে সভাপতি সাহেবের অনুমোদন ক্রমে সকল ধরনের সভা আহ্বানের দিন তারিখ স্থান বা এজেন্ডা ইত্যাদি উল্লেখ করে নোটিশ লিখে তা বিতরণের ব্যবস্থা করবেন ইত্যাদি বিভিন্ন কার্যক্রম সেক্রেটারি করে থাকে। সুতরাং প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনেই কিন্তু অনেক কাজ থাকে একটি সংগঠন পরিচালনার জন্য। এর পরবর্তীতে কোষাধ্যক্ষ অর্থাৎ যিনি ট্রেজারার থাকবে তিনি সোসাইটির যাবতীয় আর্থিক হিসাব নিকাশ সংরক্ষণ করবেন। প্রতিনিধি সাধারণ সভায় তিনি সকল আর্থিক হিসাব বিবরণী উপস্থাপন করবেন। তিনি ফাউন্ডেশনের মাসিক চাঁদা অনুদান এককালীন চাঁদা ইত্যাদি উত্তোলন ও গ্রহণ করবেন। জরুরি প্রয়োজন মেটানোর জন্য নগদ অর্থ হিসাবে 2000 টাকা মাত্র রাখতে পারবেন। এগুলো কিন্তু আপনারা আপনাদের মতো করে আপনাদের সংগঠনের ধরন অনুসারে সমস্ত তথ্যগুলো কিন্তু পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ আপনারা যেগুলো একান্তভাবে নিজেরা আলোচনা করবেন সেভাবেই কিন্তু করবেন। এরপরে নির্বাহী সদস্যগণ কার্যনির্বাহী পরিষদের সবাই উপস্থিত থেকে বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে মতামত প্রদান করবেন এবং কার্যনির্বাহী পরিষদ কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন করবেন। এর পরবর্তীতে 15 নম্বরটি দেখতে পাচ্ছেন অর্থনৈতিক ব্যবস্থাপনা, অর্থাৎ আমাদের এই সংগঠন কিভাবে আয়ের উৎস কোথায় হবে, তারপর অর্থ সংরক্ষণ কিভাবে করবে, অর্থ খরচ কিভাবে করবে, বাউচার কিভাবে পাস করবে, অডিট সংক্রান্ত ইত্যাদি অর্থনৈতিক যে সমস্ত ব্যবস্থাপনাগুলো সেগুলো এখানে দেওয়া আছে। যেমন আয়ের উৎস কি হবে সেগুলো ইতিমধ্যে কিন্তু আমরা এই যে ধারা 6 উল্লেখিত খাত আয়ের সোসাইটির আয় তহবিল হিসেবে গণ্য হবে সেটি ইতিমধ্যে আমরা দেখেছেন। তারপর অর্থ সংরক্ষণ কিভাবে করা হবে, সোসাইটির আদায়কৃত ও বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত অর্থ স্থানীয় ব্যাংকে অর্থাৎ যে কোনো বাণিজ্যিক তফসিলি ব্যাংকে জমা থাকবে। কার্যনির্বাহী পরিষদের অনুমোদন সাপেক্ষে ব্যাংক হিসাব খোলা হবে এবং তা চেয়ারম্যান এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে ব্যাংক হিসাব পরিচালিত হবে। তো
অর্থ কিভাবে আপনারা আর কি সংরক্ষণ করবেন, সেগুলো অর্থ খরচ কিভাবে করা হবে। এখানে দাতা সংস্থা কর্তৃক প্রদত্ত অর্থ দাতা সংস্থার নির্দেশ অনুসারে খরচ করতে হবে। নির্দেশ না থাকলে কার্যনির্বাহী পরিষদ গঠনমূলক কাজে টাকা খরচ করবে। তারপরে বাউচার পাস কিভাবে করবেন, অডিট সংক্রান্ত বা ব্যাংক হিসাব কিভাবে পরিচালিত হবে। যেমন ব্যাংকের লেনদেনের জন্য সভাপতি এবং নির্বাহী পরিচালকের যৌথ স্বাক্ষরে দাতা থাকবেন। এখন এখানে যদি আপনারা চান যে না প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং ট্রেজারার তিনজনই থাকবে, সেগুলো আপনারা কিন্তু করতে পারেন। তারপরে সবার নিয়মাবলী, অর্থাৎ কার্যনির্বাহী পরিষদ সভা কিভাবে হবে, বার্ষিক সাধারণ সভা কিভাবে হবে, তার পরবর্তীতে জরুরি সভা কিভাবে হবে, সেই সমস্ত ব্যাপারে কিন্তু এখানে আলোচনা করা আছে। যেমন দেখুন কার্যনির্বাহী পরিষদ সভা, কার্যনির্বাহী পরিষদ সভা বছরে কমপক্ষে 4টি আহ্বান করতে হবে। 7 দিন পূর্বে তারিখ, সময়, স্থান, আলোচ্য সূচি, নোটিশ প্রদান করতে হবে। মোট সদস্যের 4 জনের উপস্থিতিতে সবার কোরাম পূর্ণ হবে। অ্যাটলিস্ট 4 জন থাকতে হবে আর কি কোরাম ফুলফিল করার জন্য, নয়তো এই কার্যনির্বাহী সভা হবে না। এর পরবর্তীতে বার্ষিক সাধারণ সভা কিভাবে হবে সে সম্পর্কে বলা আছে। জরুরি সভাগুলো কিভাবে হবে, তারপরে বিশেষ সাধারণ সভা কিভাবে হবে সে সম্পর্কে এখানে বলা আছে। একই সাথে মুলতবি সভা কিভাবে হবে সেগুলো বলা আছে। এর পরবর্তীতে 17 নম্বর দেখতে পাচ্ছেন সবার কোরাম, অর্থাৎ এই কার্যনির্বাহী পরিষদের সবার কোরাম হবে 4 জন। কোরাম বলতে সর্বনিম্ন কতজন সদস্যের উপস্থিতি থাকতে হবে, তা না হলে ওই সভাটি বৈধ বলে গণ্য হবে না, মানে ওই সবাই হবে না, সেটিকে কোরাম বলা হয়ে থাকে। এরপরে দেখতে পাচ্ছেন সাধারণ পরিষদের সবার কোরাম 4 জন সদস্যের সাধারণ সদস্যের উপস্থিতিতে পূর্ণ হবে। তারপরে সংবিধান সংশোধন সভায় কোরাম 5 জন সাধারণ সদস্যের উপস্থিতিতে পূর্ণ হবে। ঠিক এভাবে সবগুলো কোরাম সম্পর্কে বলা আছে। বৈদেশিক সাহায্য অধ্যাদেশের আওতায় নিবন্ধন গ্রহণ করে বৈদেশিক সাহায্য গ্রহণ করা যাবে। বৈদেশিক সমন্বয়কারী, পৃথিবীর বিভিন্ন দেশে সোসাইটির সাথে কমপক্ষে 1 জন করে সমন্বয়কারী কার্যনির্বাহী পরিষদের অনুমোদন সাপেক্ষে নিয়োগ দিতে পারবেন এবং প্রয়োজনে সম্মানী ভাতা দিতে পারবেন। এর পরবর্তীতে হচ্ছে নির্বাচন পদ্ধতি, অর্থাৎ এই সংগঠন কিভাবে নতুন নতুন সদস্যরা যুক্ত হবে, সেই নির্বাচন কিভাবে প্রসিডিং হবে। কার্যনির্বাহী পরিষদ, যেটি এই সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিষদ, সে নির্বাচন কিভাবে হবে। কার্যনির্বাহী পরিষদ মেয়াদকাল শেষ হওয়ার 1 মাস পূর্বেই নির্বাচন সংক্রান্ত সাধারণ পরিষদের সভা আহ্বান করতে হবে। উক্ত সভায় প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত করে 3 সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে। নির্বাচন কমিশন তার দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে কমিশনের সকল সদস্যের নিকট হতে পরামর্শ গ্রহণ করবেন। তো এখানে নির্বাচন প্রক্রিয়াটি বলা আছে, কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে। পরবর্তীতে 22 নম্বরে দেখতে পাচ্ছেন সোসাইটির গঠনতন্ত্রের সংশোধন পদ্ধতি। এই যে গঠনতন্ত্র বা যে নীতিমালা, সেটিকে কিভাবে সংশোধন করবে। সোসাইটির উন্নতি কল্পে সংগঠনের দ্বারা পরিবর্তন, সংযোজন, সংকোচন করা যাবে। সাধারণ পরিষদের সবার 5 জন সদস্যের সিদ্ধান্তে উহা গৃহীত হবে, তবে নিবন্ধন কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে তাহা কার্যকর হবে। এর পরবর্তীতে অবসায়ন, অর্থাৎ কিভাবে এই সংগঠনকে বাতিল করা হবে সেটি এখানে বলা আছে। যে কোনো কারণবশত অর্থ সংস্থার বিলুপ্তি ঘটলে কিংবা ঘটার সম্ভাবনা দেখা দিলে ইহার স্থাবর অস্থাবর সম্পত্তি ও রেকর্ডপত্র যে কোনো সমাজ কল্যাণমূলক সংস্থার নিকট দান করা যাবে।